চিকিৎসা জীবনের শুরুটা তো অনেক আগেই হয়েছে। আমি আমার সাথে মেডিকেল প্রফেশনের সংযোগ হচ্ছে 1976 থেকে, এবং প্রথম জানুয়ারি 96 পয়লা জানুয়ারি আমার এমবিবিএস ক্লাস শুরু হয়। বলতে পারেন সেটাই অ্যাসোসিয়েশন অফ মাই লাইফ উইথ এমবিবিএস প্রফেশন। 5 বছর লাগে আমাদের এমবিবিএস শেষ করতে। 81 সালে আমি শেষ করি, 82 সালে জানুয়ারিতে আমাদের পরীক্ষা হয়। পরীক্ষার পরে ওই সময় আমি মাস 6 মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী আর্মি মেডিকেল করে যোগদান করি। 95 সালের দিকে আমাকে বিদেশে পাঠানো হয় ইউএন মিশনে। সেখান থেকে ফিরে এসে সিদ্ধান্ত হয় যে আমাকে সেনাবাহিনীতে, যেহেতু ক্যান্সার বিশেষজ্ঞ নাই, আমাকে ক্যান্সার বিশেষজ্ঞ বানানো হবে। তারই ধারাবাহিকতায় আমাকে প্রথমে ফ্রান্সে পাঠানোর চিন্তা করানো হয় ট্রেনিংয়ের জন্য, কিন্তু যেহেতু ওখানে ইংলিশ স্পিকিং কোনো ইনস্ট্রাক্টর ছিল না, কাজে আমাকে তখন এটা চেঞ্জ করে এমন জায়গায় পাঠানো হয় যেখানে আমি ইংরেজি এতে যাতে ট্রেনিং করতে পারি। আমি 2 বছর ট্রেনিং করি রাওয়ালপিন্ডি সিএমএইচে। আমি যেহেতু সেনাবাহিনী ছিলাম, ওই সময় সেনাবাহিনীর মাধ্যমে গিয়েছিলাম পাকিস্তানের রাওয়ালপিন্ডি সিএমএইচে। 2 বছর অনকোলজি, মেডিকেল অনকোলজিতে ট্রেনিং করি একজন অত্যন্ত দক্ষ মেডিকেল অনকোলজিস্টের আন্ডারে, যিনি আমেরিকা, কানাডা বিভিন্ন জায়গাতে ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন, এবং আমেরিকাতে উনি আরাকানসাসের ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন। যাই হোক, তারপরে আমি 98 সালে ফেরত আসি। এসে তখন আমি বাংলাদেশে এই ক্যান্সার আর্মিতে ক্যান্সার রোগীদের সেবার প্রদান শুরু করি। আর তখনই আমি আমার র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক প্রাপ্তি ঘটে, এবং আমি তখন এলিজেবল হই, যোগ্যতা অর্জন করি যে সিভিল রোগীও আমি দেখতে পারবো। তারপর থেকে আমি সিভিলেও দেখছি, ক্যান্সারেও দেখছি, আর্মিতেও দেখছি। কিন্তু আমার একটু স্বাস্থ্যগত কারণে আমি 2002 সালে সেনাবাহিনী থেকে মেডিকেল গ্রাউন্ডে আমি রিটায়ারমেন্টে যাই। তারপর পরই আমি বাংলাদেশ মেডিকেল কলেজে জয়েন করি। সেখানে আমি প্রায় 9.5 বছর ছিলাম। আই বিকেম প্রফেসর অফ মেডিকেল অনকোলজি অ্যান্ড মেডিসিন ইন 2009 বাংলাদেশ মেডিকেল কলেজ। যখন আমি শুরু করলাম ক্যান্সার চিকিৎসা, তখন মাত্র 3-4টা সেন্টারে রেডিওথেরাপি ছিল। অথচ রেডিওথেরাপির কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে ক্যান্সার চিকিৎসায়। তারপরে আস্তে আস্তে এখন এটা বৃদ্ধি পেতে পেতে প্রায় আমাদের 22 থেকে 25টা জায়গাতে এখন রেডিওথেরাপির ব্যবস্থা আছে, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। নাম্বার 1। নাম্বার 2, ওই সময়ে বাংলাদেশে কোনো ক্যান্সারের মেডিসিন পাওয়া যেত না। 2-1টা মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের 2-1টা ট্যাবলেট শুধু নিয়ে আসতো, আর বাকি সব মেডিসিন ইম্পোর্ট করা হতো। আমরা 2009 সালে এই বাংলাদেশেই ক্যান্সারের প্রোডাক্ট তৈরি শুরু হলো, এবং সেটা বিকন ফার্মাসিউটিক্যালের হাত ধরে শুরু হয়। আমরা তখন থেকেই বিকন ফার্মাসিউটিক্যালের ওষুধ ইউজ করছি, এবং আমাদের রোগীদের জন্য এটা যে কত বড় একটা মানে উপকার হয়েছে এটা বলে ভাষায় বোঝানো যাবে না। এখন কিন্তু অনেকগুলি সেন্টার হয়েছে আমাদের ঢাকাতেই, বেশ কয়েকটা খুবই ভালো সেন্টার আছে। সব জায়গাতে রেডিয়েশন না থাকলেও অ্যাটলিস্ট ক্যান্সার চিকিৎসায় কী কী পদক্ষেপে যেতে হবে রোগীকে, কী কী পরীক্ষা করতে হবে, ক্যান্সার নির্ণয়ের পদ্ধতিগুলি কী, কোন স্টেজে আছে, সেগুলির জন্যে আমাদের চোখের সামনে যেমন পেট স্ক্যান আসলো। পেট স্ক্যান আগে শুনলে আমরা মনে করতাম যে এটা তো বিদেশ ছাড়া হবে না, কিন্তু গত 15 বছর যাবত অন্তত আমাদের দেশে এই পেট স্ক্যান চলছে। আমরা এটা এখন তো ঢাকা শহরে প্রায় 4-5 জায়গায়, এমনকি ঢাকার দূরবর্তী 2-1টা জায়গাতেও এটা পেট স্ক্যান এখন অ্যাভেলেবল। সো এগুলি দৃশ্যমান উন্নতি কিন্তু আমাদের এই ক্যান্সার চিকিৎসায়। আমি যেটা এগিয়ে এসেছি আমরা অনেক পিছন থেকে, সেটা আপনাকে বলেছি। এখন যদি আমি আমার দেশ আর বিদেশ এই দুইটা কম্পেয়ার করি, তাহলে কিন্তু বলবো যে আমার এখানে আমি এটা বলতে কোনো দ্বিধা নেই, আমরা কিছুটা পিছিয়ে আছি এখনও। কারণ আমরা যেরকম স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, বাইরের যে হসপিটালগুলো আছে বিদেশের, তারাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু ওই পদক্ষেপ, ওই পেসে তাদের সাথে পারি নাই। সেটা আমাদের হতে পারে দারিদ্র্য একটা কারণ হতে পারে, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট, আমাদের রুগীদের অর্থনৈতিক অবস্থা ভালো না, ইন্স্যুরেন্স নাই, কাজে অনেকেই চিকিৎসা করাতে পারে না। বিদেশে যে ফ্যাসিলিটিসগুলো আছে, আমাদের দেশে প্রায় 90% ফ্যাসিলিটিস আমি বলবো যে আছে, আর 10% আমাদের করতে হবে। সেটার জন্য প্রয়োজন কিছু পদক্ষেপ নেওয়া। সেটা আমরা বহু অনুষ্ঠানে বলেছি, বহু ইনস্টিটিউশনকেও বলছি,
তারা যাতে এইগুলো করে, যাতে আমাদের পেশেন্টটা বাইরে যেতে না হয়। চ্যালেঞ্জিং যে আমি বলেছি যে বিদেশের সাথে আমাদের 5 থেকে 10% যে গ্যাপ আছে, এই গ্যাপটাই আমাদের চ্যালেঞ্জ। সেটার মধ্যে কি কি আছে? ডায়াগনস্টিক লিমিটেশন আছে, বায়োপসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ড্রাইভার মিউটেশন স্টাডি, এগুলির ব্যাপার বলেছি। আমাদের সেন্ট্রাল একটা মলিকুলার এবং এই যে জেনেটিক ল্যাব দরকার, সেটা আমাদের দেশে নাই। অনেক ক্ষেত্রে আমাদের স্যাম্পলকে বিদেশে পাঠিয়ে করিয়ে নিয়ে আসতে হয়। দ্বিতীয় হচ্ছে, আমাদের পেশেন্টদের সামর্থ্য বাড়াইতে তো আর আমরা ডক্টর হিসেবে পারবো না। এটা সামগ্রিকভাবে যদি চিন্তা করা হয়, তাহলে এই ক্যান্সার চিকিৎসা যাতে হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে আসে, কভারেজে আসে, সেটার একটা ব্যবস্থা নিতে হবে। সেটা সরকারিভাবে হতে পারে অথবা বেসরকারিভাবে। আমরা উদ্যোগ নিয়েছিলাম, যেমন আমাদের দেশে কিন্তু প্রায় 8-9 কোটি লোক মোবাইল টেলিফোন ইউজ করে। তো প্রত্যেক মাসে মোবাইল এই অপারেটররা যদি 10 টাকা করে প্রতিজনের কাছ থেকে নেয়, বিশাল অ্যামাউন্ট হয়। এবং যখন ক্যান্সার কারোর ধরা পড়বে, সবার তো আর ক্যান্সার হবে না এই 9 কোটি লোকের। তাহলে যাদের হচ্ছে তাদেরকে যদি শুধু বেনিফিট দেওয়া হয় অ্যাট দি কস্ট অফ দ্যাট 10 টাকা পার মান্থ ফ্রম এ সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু যে দিচ্ছে 10 টাকা, তারও কিন্তু একটা গর্ব যে সে আরেকজন মানুষের চিকিৎসায় সে কন্ট্রিবিউট করছে। আবার তার যখন নিজের হচ্ছে, তখন কিন্তু সে আরেকজনের সাহায্যটা পাচ্ছে। সো এইভাবে একটা করা যায়। আমরা একটা চেষ্টা করেছিলাম, তারপরই কোভিড আসাতে এই পদক্ষেপটা অনেকটা পিছিয়ে গেছে। তা আমি বলবো যে কতগুলো ইন্স্যুরেন্স কোম্পানিরও এগিয়ে আসা উচিত, যাতে মিনিমাম প্রিমিয়াম দিয়ে যাতে এই ফ্যাসিলিটিস একটা লিমিটেড পর্যন্ত অন্তত করতে পারে তারা। তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা এবং পেশেন্ট চিকিৎসা নিতে পারবে অনেক। দ্বিতীয় হচ্ছে, আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে সবসময় চাপে রাখি যাতে তারা এই ওষুধের দামটা কমায়। ওষুধের দাম কমালে তাহলে আরও পেশেন্ট, আমাদের দেশের রুগীরা আরও উপকৃত হবে। তৃতীয় হচ্ছে, এই রেডিওথেরাপি মেশিন আরও দরকার। যেমন সরকারি হসপিটালে কেউ যদি রেডিওথেরাপি নিতে যায়, তাকে 3 মাস থেকে 6 মাস ওয়েটিংয়ে থাকতে হয়। তাহলে কি চিকিৎসা করে তো কোনো লাভ হবে না। প্রাইভেট হসপিটালেও এখন 2-1টাতে এরকম প্রায় 7 দিন, 10 দিন, 2 মাস ওয়েটিং চলে আসছে। কাজেই আরও সেন্টার দরকার, আরও রেডিয়েশন মেশিন দরকার, যাতে এইগুলি আমরা ওভারকাম করতে পারি। সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব আমরা যারা এই বুদ্ধিবৃত্তি তাদের থেকে একটু সচেতন, এবং যারা এই প্রফেশনের সাথে সংশ্লিষ্ট আছি, প্লাস এনজিওস এবং সরকারি পর্যায়ে মানুষকে সচেতন করার ব্যবস্থা করা। এই যে 2000 সাল থেকে প্যারিসে একটা কতগুলি খুব সিনিয়র, বিশ্বের কতগুলি সিনিয়র স্পেশালিস্ট একত্রে বসে ক্যান্সার প্রিভেনশন করা দরকার, সেইটা নিয়ে কিন্তু তারা বসেছিল। বসার পরের থেকেই এই 4 ফেব্রুয়ারিতে এটা তারা বসেছিল, এবং সেটা তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক এই চার্টারটাকে তখন উনি অ্যাকসেপ্ট করেছিলেন। তারপর থেকে কিন্তু প্রতি বছর 4 ফেব্রুয়ারিতে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। এই বিশ্ব ক্যান্সার দিবস পালিত হওয়ার উদ্দেশ্যই হচ্ছে ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করা, প্রিভেনশন অফ ক্যান্সার সম্পর্কে মানুষকে আরও আগ্রহী করে তোলা, কীভাবে প্রিভেন্ট করা যায়, আর ক্যান্সার চিকিৎসায় মানুষকে কিভাবে সাহায্য করা যায়, বিশেষ করে উন্নয়নশীল এবং অনুন্নত দেশে। কেননা প্রতি বছর প্রায় 2 কোটি লোক বিশ্বে ক্যান্সারে আক্রান্ত হয়, এবং প্রায় 97 লক্ষ ক্যান্সারের রোগী মারা যায়। দুঃখজনক হচ্ছে যে 70% হচ্ছে এই উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে হয় এই মৃত্যুর হারটা। কাজেই এদের যেহেতু সম্পদের স্বল্পতা আছে, কাজেই তাদেরকে সচেতন করলে, তাহলে আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারলে অথবা প্রিভেন্টিভ মেজার্স নিতে পারলে, তাহলে কিন্তু আমাদের যেমন অর্থনৈতিক দৈন্যতার কারণে আমরা যেমন সঠিক চিকিৎসা দিতে পারছি না, তারা আসতে পারছে না, তাহলে কিন্তু আমরা ক্যান্সার চিকিৎসায় আরও এগিয়ে যেতে পারি। আমি অলরেডি বলেছি যে 2000 সালে 5 জন বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ প্যারিসে বসে একটা কতগুলি নীতি নির্ধারণ করেন, এবং সেটাতে যেটাকে বলা হয় প্যারিস চার্টার, সেটাতে জ্যাক শিরাক তৎকালীন প্রেসিডেন্ট উনিও সাইন করেন, এগ্রি করেন সেটার সাথে। তারপর থেকে কিন্তু এই যে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হচ্ছে, এক বছর এক প্রতিপাদ্য বিষয় নিয়ে। এই 2 বছর যেমন 3 বছর, যেমন 2025, 26, 27, যেটা হয়েছে সেটা আমি আগে বলেছি, ইউনাইটেড বাই ইউনিক। এর আগে হয়েছিল যেমন ক্যান্সার ক্যান বি প্রিভেন্টেড টু, তারপরে আই অ্যাম, আই উইল, আমি আছি, আমি থাকবো। সো আই ক্যান, ইউ ক্যান, অর্থাৎ আমিও পারি, আপনিও পারেন। সমন্বিতভাবে সবাই চেষ্টা করলে আমরা ক্যান্সারের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করতে পারি। আমি বলেছি অলরেডি যে আমাদের
কতগুলি জিনিস দরকার। তার মধ্যে একটা হচ্ছে যে সেন্ট্রাল একটা মলিকুলার বা জেনেটিক ল্যাবরেটরি দরকার, সেটা সরকারিভাবে হোক বা বেসরকারিভাবেই হোক। আর যেটা হচ্ছে আমাদের অনেক ম্যান পাওয়ার দরকার, আর অনেকগুলি সেন্টার দরকার। সো এই সেন্টারগুলির মাধ্যমে যদি আমাদের প্রত্যন্ত অঞ্চলে করতে হবে, সব কিন্তু ঢাকা কেন্দ্রিক হলে চলবে না। অ্যাটলিস্ট বিভাগীয় শহরে যে যাতে তার নিকটস্থ যত ক্যান্সার রোগী আছে তারা ওই কেন্দ্রে চিকিৎসা নিতে পারে, সেইভাবে ব্যবস্থা করতে হবে। সব কিছু ঢাকা কেন্দ্রিক করলে এই সব কিছুই সাকসেসফুল হওয়া যাবে না। সো আমাদের ওই সব দিকে যেমন বললাম যে ক্যান্সার সেন্টার, ক্যান্সার রেডিয়েশন সেন্টার লাগবে, আরও সেন্টার মলিকুলার ল্যাব, আর এই যে ড্রাগগুলির দাম কমানো, এটা ফার্মাসিউটিক্যালের হাতে আছে। সরকারেরও রেগুলেটরি বডিরও কিছু কন্ট্রোল তাদের উপরে আছে, তারা ইচ্ছা করলে এগুলি করতে পারে, সো দ্যাট উই ক্যান ইউটিলাইজ দি ড্রাগস ফর মোস্ট অফ আওয়ার পেশেন্ট। যেহেতু আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের অনেক ক্ষেত্রেই ক্যান্সার চিকিৎসা নাগালের বাইরে চলে যায়। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ক্যান্সার চিকিৎসার জন্যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর বলি আমরা। কাজেই আপনার আর্লি স্টেজে ডিটেক্ট হোক সেটা চাই আমরা। সেই জন্য স্ক্রিনিং আছে কতগুলি ক্যান্সারের, ব্রেস্ট ক্যান্সার, কলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার এবং ইদানিং লাং ক্যান্সার। ঠিক আছে। আর পেশেন্টরা যেটা করতে হবে, সুষম খাদ্য, অ্যালকোহল, টোবাকো সর্বতভাবে পরিত্যাজ্য, ইনফেকশন কন্ট্রোল, কতগুলি ইনফেকশন যেমন হেপাটাইটিস বি, সি, এগুলি কন্ট্রোল করতে হবে। আর পরিশ্রম করতে হবে যাতে মেদ না জমে, এবং সুষম খাদ্য বলতে খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে সবজি এবং ফলমূল থাকতে হবে। তাহলেই ক্যান্সার থেকে অনেকাংশেই দূরে থাকা যায়।